কিছুক্ষণ ভেবেচিন্তে ডিসিশন নিল আয়ানকে ডাকবে আরিশা। যেই ভাবা সেই কাজ। আলতো করে আয়ানের কপালে হাত রাখলো আরিশা। কপালে অবাধ্য চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে মুচকি হাসলো সে। আস্তে আয়ানের কানের কাছে মুখ নিয়ে বলল সে, আয়ান। দুবার আয়ানের নাম ধরে ডাকতেই আয়ান হালকা নড়ে চড়ে উঠল। তারপর আরিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল সে, আর একটু ঘুমাই। এই মুহূর্তে আরিশা পড়ে গেছে মহা বিপদে। কি করবে বুঝতে পারছে না সে। এদিকে আকাশটাও বেশ পরিষ্কার হতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে এখানে। আরিশার বাবা আবার সকালে ছাদে আসার অভ্যেস আছে। ভাবতে আরিশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিশা একটু উচ্চস্বরেই বলে উঠল, আয়ান, যে কোনো মুহূর্তে এখানে কেউ চলে আসতে পারে, আর আমাকে আর আপনাকে একসাথে দেখলে প্রবলেম হয়ে যাবে। তো প্লিজ উঠুন, রুমে গিয়ে ঘুমান। এভাবে আরো বেশ কয়েকবার ডাকার পরও আয়ানের কোনো হেলদোল দেখতে পেল না আরিশা। শেষমেশ কোনো উপায় না পেয়ে আয়ানের হাতে কামড় বসিয়ে দেয় আরিশা। আচমকা হাতে ব্যথা অনুভব হতেই চোখ খুলে তাকালো আয়ান। আয়ান উঠতেই আরিশা দু কদম পেছনে চলে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। যেন কি হলো কিছুই জানে না সে। আয়ান লাফ মেরে বলল, হাতে মনে হলো কেউ কামড় দিল। ওসব কামড়ের কথা পরে ভাববেন, আগে রুমে যান আয়ান। কি ওইভাবে ছাদে দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আয়ান নিজেও বিষয়টা বুঝতে পেরেছে, তাই আর কথা বাড়ালো না সে। তার উপর ঘুমের রেশ এখনো কাটেনি তার। তাই সেও আর কিছু না বলে নেমে আসলো ছাদ থেকে, গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়লো। তার উপর মাথার ভিতর একটা প্রশ্ন রয়ে গেছে তার। হাতে কামড় কে দিল? অন্যদিকে আয়ান রুমে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো আরিশা। তারপর সেও আর কিছু না ভেবে চুপি চুপি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকাল 9টা। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আয়াফের। নিজের বুকে ভারী কিছু অনুভব হওয়াতে চোখ খুলে তাকালো সে। আফিয়াকে নিজের বুকের উপর দেখে মুচকি হাসলো আয়াফ। তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে আফিয়া। খুব সযত্নেই জড়িয়ে ধরে আছে আফিয়া আয়াফকে। আয়াফ তার হাত দিয়ে আফিয়ার চুলে হাত বুলাতে বুলাতে বলল, কালকের জন্য আমি সত্যি সত্যি সরি। আসলেই চাইনি এমনটা করতে, কিন্তু কি করব বলো, তোমায় দেখলে সত্যিই কেমন একটা হয়ে যায়। একটা ঘোর লাগানো নেশালো অনুভূতিতে আটকে যায় আমি। তাই আমি ভেবেছি মায়াবতী আর লুকোচুরি নয়, আজকেই সব সত্যি বলবো। তোমায় সেদিন কেন বিয়ের আসরে তোমার বোনকে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম, কেন সেদিন রাতে তোমায় লাল ড্রেস পরানোর জন্য উতলা হয়ে পড়েছিলাম, আমি সব বলবো আমি। ভেবে হাসলো আয়াব। তারপর আফিয়ার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল সে, আজকে তোমায় সব বলে অনেক বড় সারপ্রাইজ দিব আমি মায়াবতী, শুধু একটু অপেক্ষা করো। বলে আফিয়াকে ছাড়িয়ে উঠে পড়ে আয়াফ। তারপর চলে যায় সে ওয়াশরুমে। অন্যদিকে আফিয়া ঘুমে এতটাই মগ্ন ছিল যে তার কান পর্যন্ত আয়াফের কথাগুলো পৌঁছালো না। পৌঁছালে হয়তো খুব খুশি হতো সে। দুপুর 12টা। আয়ান চলে যাবে তাদের বাড়িতে। এই দুপুরবেলা কেউ যায় এটা বলে আটকাচ্ছে শাশুড়ি মা। কিন্তু আয়ানের এই মুহূর্তে বাড়িতে যাওয়াটা জরুরি। তার কিছু কাজ আছে। আসলে দোষটা তারই ছিল, সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। তবে এর জন্য যে সে নিজেই দায়ী এটা বুঝে গেছে আয়ান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে বের হলো আয়ান। তার রুমের পাশের রুমটি ছিল আরিশার। কিছু একটা ভেবে আয়ান সেই রুমের দিকে পা বাড়ায়। রুমটা ফাঁকা ছিল, হয়তো আরিশা নিচে গেছে। আয়ান একটা ছোট্ট চিরকুট আর একটা ছোট্ট বক্স রাখলো আরিশার টেবিলের উপর। তারপর রুম থেকে বেরিয়ে গেল সে। নিচে নামতেই দেখলো আয়ান সবাই তার জন্য অপেক্ষা করছে, শুধু আয়াফ বাদে, কারণ আয়াফ চলে গেছে অফিসে। আফিয়া যেত ভার্সিটি, কিন্তু যায়নি, হয়তো তার জন্যই। এরকম নানা কিছু ভেবে সিঁড়ি বেয়ে নিচে নামলো আয়ান। তারপর সবার কাছ থেকে বিদায় নিল সে। তার পাশেই ছিল আরিশা। আয়ান দরজা পর্যন্ত আসতেই বলল শাশুড়ি মাকে, ভালো থাকবেন আন্টি, আর আমার বোনটার দিকেও নজর রাখবেন। আমি জানি আপনারা খুব ভালোবাসেন আমার বোনটাকে। শাশুড়ি মা মুচকি হেসে বলল, তুমি কোনো চিন্তা করো না বাবা, আফিয়া খুব ভালো থাকবে এখানে। আমি জানি আন্টি। তুমি কিন্তু আজকে থাকতে পারবে। একদমই সময় হবে না, তা না হলে অবশ্যই থাকতাম আমি। আয়ান আফিয়ার কাছে গিয়ে বলল, ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস কিন্তু। তুমি আজকে থাকতে পারতে ভাইয়া। রাগ করিস না বোন, আবার অন্য আরেক সময়। বলেই বোনকে জড়িয়ে ধরে আয়ান। আয়ান এবার চলে যায় আরিশার সামনে। তারপর মিষ্টি করে নরম গলায় বলল সে, ভালো থেকো, আর এতদিন জ্বালানোর জন্য সরি। বিনিময়ে আরিশা কিচ্ছু বলল না, শুধু হালকা হাসলো। মনটা খারাপ লাগছে তার, কিন্তু কেন লাগছে বুঝতে পারছে না আরিশা। এইভাবে একে একে সবার কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল আয়ান গাড়ি করে তার গন্তব্যে। আয়ান যেতে একে একে সবাই বাড়ির ভেতরে ঢুকে গেল। আরিশা কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ানের যাওয়ার পানে। কিছুক্ষণের মধ্যে আয়ানের গাড়ি রাস্তার মাঝে বিলীন হয়ে গেল। একটা ছোট্ট দীর্ঘ শ্বাস ফেলে আরিশা চলে গেল ভেতরে। কিছুতেই ভালো লাগছে না তার। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল সে। কোথাও এক শূন্যতা কাজ করছে তার। নীরবে চোখ বন্ধ করে দিল। অদ্ভুত, চোখ বন্ধ করলেই আয়ানের মুখটা ভেসে আসছে সামনে। কিছুক্ষণ এভাবে কাটানোর পর একরাশ বিরক্ত নিয়ে উঠে বসলো বিছানার উপর আরিশা। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তার, এটা কেমন আয়ান? আপনি চলে গিয়েও চালাচ্ছেন আমায়, এটা ঠিক না। হঠাৎই আরিশার চোখ গেল টেবিলের উপর রাখা একটা হলুদ রঙের খামের দিকে।
পাশে একটা ছোট্ট বক্স। কৌতূহলে আরিশা চলে গেল তার টেবিলের কাছে খাম আর বক্সটার কাছে। তারপর হাতে নিয়ে খাম আর বক্সটা ঘুরিয়ে দেখতে লাগলো সে। খামের উপরে লেখা শুধু তোমার জন্য। আরিশা কোনো কিছু না ভেবেই খামের ভিতর থেকে একটা চিরকুট বের করলো। তারপর বিছানায় বসে মন দিয়ে পড়তে শুরু করলো সে। প্রথমেই লেখা, ডিয়ার আরিশা, সত্যি বলতে কি, তোমাকে প্রথম যেদিন সিঁড়ির উপর দেখেছিলাম সেদিনই এক অদ্ভুতভাবে মায়ায় জড়িয়ে গিয়েছি আমি। বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। বুকের বাম পাশে কেমন একটা করে উঠলো সেদিন। তোমার মায়াবী চোখ দেখে এক অদ্ভুত আকৃষ্টতা অনুভব করি আমি। এমনটা আগে কোনোদিনও হয়নি আমার। তারপর তোমাকে এটা ওটা নিয়ে জ্বালাতে ভীষণ ভালো লাগতো আমার। এর জন্য আবারও সরি বলেছি আমি। কেন জানি না, তোমার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার। কাল রাতে কাটানো সময়টা এখনো আমার চোখের সামনে ভাসছে খুব। প্রতিটা মুহূর্তে আমি তোমায় অনুভব করি। হয়তো তোমায় আমি ভালোবেসে ফেলেছি, তবে আমি তোমায় জোর করব না আমায় ভালোবাসতে। হয়তো আমার দিক থেকে যতটা তোমার জন্য ফিলিংস আছে, তোমার দিক থেকে হয়তো নেই। তাই অবশেষে বলবো আমি, আমার প্রতি তোমার কোনো ফিলিংস থাকলে, অথবা আমার শূন্যতা তোমায় কাঁদালে, অথবা যদি আমার মতো তোমারও আমার প্রতি ভালোবাসা থেকে থাকে, তবে নিচে নাম্বারে ফোন করে জানিও। আর হ্যাঁ, সকালে তোমার দেওয়া কামড়টা কিন্তু খুব জোরে ছিল। নেক্সট টাইম যেদিন দেখা হবে সেদিন সব সুদে আসলে ফেরত দিব কিন্তু। ইতি তোমায় জ্বালানো সেই ছেলেটি আয়ান। প্রথম কথাগুলো পড়ে আনমনে হাসলেও লাস্টের কথাগুলো শুনে আরিশার চোখ বড় বড় হয়ে গেল। মুখ থেকে বের করলো সে, আপনি সত্যিই পাগল আয়ান। তারপর বক্সটা খুলে দেখলো একটা সুন্দর লকেট। মুচকি হাসলো আরিশা। আর ভাবলো সে ফোন করবে নাকি করবে না। মাঝখানে কাটলো দুদিন। এই দুদিনে আয়াফ এতটাই তার কাজে ব্যস্ত ছিল যে আফিয়াকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না সে। রোজ রাতেই ভাবে আয়াফ আজকে বাসায় গিয়ে বলবে আফিয়াকে, কিন্তু এই দুদিন রাতে আয়াফ এতটাই ব্যস্ত ছিল যে রাতে আয়াফ বাসায় ফিরতে ফিরতে আফিয়া ঘুমিয়ে পড়তো। একরাশ হতাশ ভাব নিয়ে ঘুমিয়ে পড়তো আয়াফ। তবে আজকে ভেবেই নিয়েছে যত যাই হোক আজকে রাতে আফিয়াকে বলবেই সে। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভাবছিল আয়াফ। আর অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। এমন সময় টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সোফায় বসলো আফিয়া। আজকে ভার্সিটিতে যাবে সে। আয়াফ আফিয়ার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। আর হ্যাঁ, আজকে রাতে আমি না আসা পর্যন্ত তুমি ঘুমাবে না। আমি তোমায় কিছু বলবো। আফিয়া সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বলবে তুমি? সেটা না হয় রাতেই বলি। বলেই বেরিয়ে যায় আয়াফ রুম থেকে। তারপর আফিয়া তৈরি হয়ে বেরিয়ে গেল নিচে। তারপর ব্রেকফাস্ট সেরে দুজনেই একসাথে বেরিয়ে পড়লো নিজেদের গন্তব্যে। নিজের রুমে পায়চারি করছে আরিশা। হাতে তার ফোন আর আয়ানের দেয়া সেই চিঠিটা। বেশ দুদিন যাবৎ সে ভাবছে আয়ানকে ফোন করবে, আবার ভাবছে না করবে না। এসব ভেবে তার মাথা প্রায় বিগড়ে যাচ্ছে। এই চক্করে তার ভার্সিটি যাওয়া হচ্ছে না। সামনেই তার অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা। কিন্তু সে ওসব বাদ দিয়ে আয়ানকে কি বলবে না বলবে এটাই ভেবে যাচ্ছে। একরাশ হতাশা আর ভয় নিয়ে আয়ানের নাম্বারটা লিখলো তার ফোনে। তারপর ফোন করলো আয়ানের নাম্বারে। প্রথম কলে ফোন তুললো না আয়ান। পরে আবারও কল করলো আরিশা। অন্যদিকে নিজের রুমে বিছানা লেপটে গভীর ঘুমে আচ্ছন্ন আয়ান। এতটাই মগ্ন যে তার ফোন বাজছে তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বেশ কয়েকবার কল বাজার পর আয়ান বিরক্ত মাখা মুখ নিয়ে ফোনটা তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে আরিশা চুপ। আয়ানের ভয়েস শুনেই চুপ হয়ে গেছে সে। কি বলবে এখন? এদিকে ফোন করে কথা না বলার জন্য আয়ান বেশ বিরক্ত হয়ে বলল, কথাই যখন বলবেন না তখন ফোন কেন করেছেন? এবারের কথা আরিশা কাঁপা কাঁপা গলায় বলল। হ্যালো, কেমন আছেন? অবাক হয় আয়ান। আয়াফ আফিয়ার ভার্সিটির সামনে গাড়ি থামিয়ে দিল। আফিয়াও চুপচাপ গাড়ি থেকে বের হয়ে আয়াফকে বলল, বাই। বিনিময়ে আয়াফ একটু উত্তেজিত হয়ে বলল, রাতে ঘুমিয়ে পড়বে না কিন্তু। আফিয়া আয়াফের কথা শুনে বেশ অবাক হচ্ছে। কি এমন কথা বলবে আয়াফ যে এত করে বলছে তাকে রাতে না ঘুমাতে? খুব বেশি না ভেবে আফিয়া মুচকি হেসে বলল, ঠিক আছে। তারপর আফিয়া চলে গেল ভার্সিটির ভিতরে। আয়াফ কিছুক্ষণ আফিয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, আজকে বলতে পারবো তো মায়াবতী, হয়তো হ্যাঁ হয়তো না। ভেবেই দীর্ঘ শ্বাস ফেললো আয়াফ। আমি জানতাম তুমি আমায় ফোন করবে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি। এক প্রকার উত্তেজিত কণ্ঠে এই কথাটা বলল আয়ান। কারণ অপর পাশে হ্যালো কেমন আছেন শুনে আয়ান বুঝতে পেরেছে অপর পাশে কে কথা বলছে। আয়ান আবারও বলে উঠল আরিশাকে। তাহলে তোমার উত্তর কি হবে? এই মুহূর্তে আরিশার ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। কেন যে সে ফোন করতে গেল আয়ানকে? এখন কি বলবে সে? আরিশার কোনো সারা শব্দ না পেয়ে আবারও আয়ান বলে উঠল, এভাবে নীরবতায় কাটিয়ে দিবে নাকি? হাসলো আয়ান। তারপর সেও চুপ করে রইল কতক্ষণ। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতার বাঁধ ভেঙে আরিশা বলে উঠল, এখন তাহলে রাখি, পরে কথা হবে। বলেই তাড়াতাড়ি ফোন কেটে দেয় আরিশা। ভয়ে তার শরীর কাঁপছে। অন্যদিকে আয়ান আরিশার কাণ্ডে হাসলো।
পরক্ষণেই ভেবে নিল সে এতটুকু তো পাক্কা, তার মতো আরিশার মনেও তার প্রতি কোনো অনুভূতি আছে ভেবেই খুশি হয়ে যায় আয়ান। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে আফিয়া। আনমনে ভাবছে সে আয়ান কি এমন বলবে তাকে। এমন সময় পেছন থেকে আফিয়ার মাথায় চাটি মারে রুহি আর তিশা। আচমকা এমনটা হওয়াতে আফিয়া চমকে উঠল। পরক্ষণেই রুহি তিশাকে দেখে বলে উঠল, কি হয়েছে তোদের? আরে রেগে যাচ্ছিস কেন? মুড অফ তোর? না, মুড অফ থাকবে কেন, এমনিই ভালো লাগছে না। ও চল তাহলে আমাদের সাথে শপিং মলে। এখন? চল, ভালো লাগবে, মুডও ঠিক হয়ে যাবে তোর। কেন যাবি? আরে চল না, তিশা কিছু কিনবে। তিশা রুহির জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয় আফিয়া। তারপর তিনজন পা বাড়ালো শপিং মলের দিকে। একটা বড় শপিং মলের ভিতরে ঢুকলো আফিয়া, রুহি আর তিশা। তারপর তিনজন মিলে একটা জামা কাপড়ের স্টলে ঢুকে এটা ওটা দেখতে লাগলো। হঠাৎই স্টলের ভিতরে থাকা একটা আয়নায় একজনকে দেখে চোখ বড় বড় হয়ে যায় আফিয়ার। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসে তার, আপু এখানে? তারপর রুহি তিশাকে ওখানে রেখেই আফিয়া দৌড়ে যায় আদিবার কাছে। পেছন থেকে ওর কাঁধে হাত দিয়ে বলে আফিয়া, আপু কেমন আছো তুমি? চিরচেনা কণ্ঠ শুনে আদিবা পেছন ফিরে তাকিয়ে নিজের বোনকে দেখে বেশ অবাক হয়। কম হলেও আজ 2 মাস পর আফিয়াকে দেখছে আদিবা। আদিবা খুশি হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওখানেই আফিয়াকে জড়িয়ে ধরে বলে, বোন তুই কেমন আছিস? জানিস তোদের কথা খুব মনে পড়তো আমার। অফিসে বসে কাজ করছে আয়াফ। কিছুতেই আজকে তার ভালো লাগছে না, অস্থিরতা কাজ করছে ভীষণ। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না সে। বারবার মনে হচ্ছে সামনে কিছু একটা ভুল হতে চলেছে তার সাথে। একরাশ বিরক্ত নিয়ে ফাইলগুলো টেবিলের উপর রেখেই বসা থেকে উঠে দাঁড়ালো আয়াফ। বুকের ভেতর এক অস্থিরতা কাজ করছে তার। কিছু একটা হারিয়ে ফেলার ভয় জেঁকে বসেছে মনে। আয়াফ তার টেবিলে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল এক নিঃশ্বাসে। তারপর বলে উঠল সে, আমার এমন কেন লাগছে যে আমি আমার কাছের মানুষকে হারিয়ে ফেলতে চলেছি? না না, এসব কি ভাবছি আমি? ধুর, আফিয়ার চিন্তায় মনে হয় মাথাটা একদম গেছে। এসব ভেবে নিজেকে শান্ত করতে লাগলো আয়াফ। তুমি একদম কথা বলবে না আপু। কি করে পারলে তুমি বিয়ের দিন ওইভাবে পালিয়ে যেতে? রেস্টুরেন্টে বসে এক প্রকার ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলল আফিয়া। আর আফিয়ার কথা শুনে অপরাধীর মতো মাথা নিচু করে রইল আদিবা। সে জানে সে যেটা করেছে সেটা ভুল ছিল, কিন্তু কি করতো সে? ভালোবাসার কাছে যে কঠিন ভুলগুলো মানুষ নির্দ্বিধায় করে ফেলে। আদিবাকে এইভাবে অপরাধীর মতো বসে থাকতে দেখে আফিয়া শান্ত গলায় বলে উঠল, এমন কেন করেছো আপু? তুমি জানো তোমার জন্য কত মানুষ বাবা মাকে কত কিছু বলেছে? আফিয়ার কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল আদিবার। কষ্ট হচ্ছে তার। আদিবা আফিয়ার হাত ধরে বলল, বিশ্বাস কর বোন, ওই মুহূর্তে ওটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই তো জানিস আমি বাবাকে কতটা ভয় পাই। বাবার মুখের উপর কথা বলার সাহস আমার নেই। এমন একটা মুহূর্তে সবটা হয়ে গেল যে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন করলে আপু? তুমি জানো তোমার জন্য ওই করলার জুসের সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। অবশ্য করলার জুস এখন কমলার জুস হয়ে গেছে। আসলে ওনাকে শুরুতে যতটা তেতো ভেবেছিলাম, আসলে উনি অতটাও তেতো নয়, খুব ভালো। আমি সবটা জানি। আদিবার কথা শুনে আফিয়া অবাক হয়ে বলল, মানে? মানে তোর সাথে যে আয়াফের বিয়ে হয়েছে সেটা আমি জানি। আয়াফ সব বলেছে। তবে কি তবে? এই মুহূর্তে আফিয়ার সেদিন রাতের আয়াফের বলা কথাগুলো মনে পড়ে গেল। হুট করে বলে উঠল সে, আপু তোমাকে নাকি আয়াফ পালিয়ে যেতে সাহায্য করেছে? কেন করেছে সাহায্য তোমাকে? সবটা জানতে চাই আমি। আয়াফকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি কিছু বলেনি। সেসব তোর না জানলেও চলবে বোন। স্বামী সংসার নিয়ে সুখে থাক। কেন থাকবে আপু? আমি সবটা জানতে চাই, তুমি এখনই বলবে। আমাকে বলো প্লিজ। আপু কেন তোমাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল আয়াফ? প্লিজ আপু বলো। এই মুহূর্তে আদিবার মনে হচ্ছে আফিয়ার সাথে দেখা না হলেই ভালো হতো। এখন কি বলবে আদিবা? আদিবার ভাবনার মাঝখানে আবারও বলে উঠল আফিয়া, কি হলো আপু? কথা কেন বলছো না? বলো প্লিজ। আফিয়ার জোড়াজুড়িতে আদিবা বলল, ঠিক আছে, আজকে আমি তোকে সব সত্যিটা বলবো, তবে আমার একটা শর্ত আছে। কিসের শর্ত আপু? সব শোনার পর তুই আবার ভেঙে পড়বি না। এবার আফিয়ার একটু ভয় হতে শুরু করলো। তারপরও সেটা বাহিরে প্রকাশ না করে শক্ত কণ্ঠে বলল সে, ঠিক আছে আপু, তুমি বলো, আমি শুনবো। আদিবা এক দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলো, আমাকে পালিয়ে যেতে সাহায্য করার পেছনে দুটো কারণ ছিল। এক, আমি একজনকে ভালোবাসতাম। আর 2 নাম্বার হলো আয়াব নিজেও বিয়েটা করতে চায়নি, কারণ আয়াব নিজেও একজনকে ভালোবাসতো। শেষের এক লাইন শুনে আফিয়ার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আদিবা আবারও বলল, তুই তো জানিস আয়াফের সাথে বিয়েটা পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল। আর আয়াফের বাবা আমাদের বাবার বন্ধু হওয়ায় অনেক আগেই ঠিক করে রেখেছিল আমাদের বিয়েটা। কিন্তু আমি ভালোবাসতাম সায়নকে, তাই আমি চাইনি এই বিয়েটা করতে। বিয়ের ঠিক একদিন আগে আমি টেনশনে মরে যাচ্ছিলাম। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। অনেক ভেবেচিন্তে ডিসিশন নিলাম আয়াবকে সব সত্যিটা বলে দিব। আমি ভেবে নিয়েছিলাম হয়তো ওকে সবটা বলে দিলে বিয়েটা বন্ধ করা যাবে। সেই ভেবে সেদিন রাতে আয়াবের সাথে লুকিয়ে দেখা করতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে।
আমি যাওয়ার আগেই ও পৌঁছে গিয়েছিল। সেদিন ওর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ছিল। এক বুক সাহস নিয়ে আমি কিছু বলতে যাব, তার আগে আয়াব বলে উঠল, আমি এই বিয়েটা করতে চাচ্ছি না আদিবা। বিশ্বাস করবি না, আয়াবের মুখে এমন কথা শুনে কি রিয়াকশন দিব আমি ভুলে গেছি। খুশি হয়ে আমিও বলে উঠলাম নির্দ্বিধায়, আমিও তো এটা বলার জন্যই তোমায় এখানে ডেকেছিলাম আয়াব। কি? আসলে কি বলো তো আয়াব, আমি সায়নকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। কিন্তু মাঝখান থেকে তোমার সাথে বিয়েটা ঠিক হয়ে গেছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তাই ভাবলাম তোমায় সবটা বলে দিলে হয়তো এই বিয়েটা আটকানো যাবে। তা তুমি কেন বিয়েটা করতে চাইছো না? কোনো লাভসাপ কেস নাকি? আয়াব হালকা হেসে বলল, আমারও সেম কেস, আমিও কাউকে ভালোবাসি। তাহলে তো হয়ে গেল, তুমি গিয়ে বলে দাও তোমার বাবাকে তুমি এই বিয়েটা করতে চাইছো না। আয়াব একটু চিন্তিত কণ্ঠেই বলল, ওইটাই তো প্রবলেম, বাবাকে কিছু বলা সাহস পাচ্ছি না। তো এমন একটা মুহূর্ত, কাল বাদে পরশু বিয়ে, সব আত্মীয় স্বজনরাও চলে আসতে শুরু করেছে। এখন যদি বলি এই বিয়েটা করব না, কি হবে ভাবতে পারছো? তাই বিয়ে বন্ধ করা যাবে না, অন্য কিছু করতে হবে। অন্য কিছু মানে? পালাতে হবে তোমায়। কি, তোমার মাথা কি ঠিক আছে আয়াব? কি সব বলছো তুমি? এছাড়া আর কোনো উপায় নেই আদিবা। তুমি সায়ানকে ফোন করে বলে দিও তোমাদের থাকার ব্যবস্থা, পালানোর ব্যবস্থা সব আমি করে দিব। কিন্তু আয়াব এটা করলে তো কিচ্ছু হবে না। তারপর আয়াবের কথা মতোই আমি আর শাইন পালিয়ে গিয়েছিলাম। সব ব্যবস্থা আয়াবই করে দিয়েছিল। এমনকি আয়াব বাড়ি থেকে বের করতেও আমায় হেল্প করেছে। আর এই সব কিছু আয়াব হয়তো ওর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই করেছিল। কিন্তু ভুলবশত তোর সাথে বিয়েটা হয়ে যায় ওর। এতেও খুব আপসেট হয়ে পড়ে। তোদের বিয়ের পরের দিন রাতে আয়াবের সাথে কথা হয় আমার। সব শুনে আমি তো অবাক, শেষে কিনা তুই সেই করলা চুসকেই বিয়ে করলি। সেদিন আয়াব খুব আপসেট ছিল, আমায় বলেছিল তোকে ডিভোর্স দিয়ে দিবে নাকি। তারপর আর কথা হয়নি আয়াবের সাথে। বুঝতেই পারছিস, যার জন্য এত কিছু করলো তাকেই পেল না। এদিকে আফিয়া আদিবার মুখে সব শোনার পর ভেতরে ভেতরে খুব কষ্ট হতে লাগলো। আয়াফ এত কিছু করেও তার ভালোবাসার মানুষকে পেল না। আমিও আর আয়াফের লাইফে বোঝা হয়ে থাকবো না, মুক্তি দিব আয়াফকে। তারপর সে তার সেই ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকুক, এসব ভাবছে আফিয়া। আফিয়ার ভাবনার মাঝখানে আদিবা বলে উঠল, কি ভাবছিস তুই? না কিছু না, আজকে তাহলে উঠি আপু। আমার কথা তো শোন আগে। আমার মনে আর কি মনে হবে আপু, ভালো থেকো, আমি যাই বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসলো আফিয়া রেস্টুরেন্ট থেকে। কষ্ট হচ্ছে তার, সেও তো এই কয়েকদিনে আয়াফকে খুব ভালোবেসে ফেলেছিল। আর আয়াফ এতদিন যা করেছিল সব তাহলে কি তার নাটক ছিল? ভেবে পায় না আফিয়া, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। আফিয়া একটা রিক্সা করে যেতে লাগলো। তার ফোনে বেশ কয়েকবার ফোন করেছে রুহি আর তিশা, কারণ আফিয়া ওদের কিছু না বলেই চলে এসেছিল আদিবার সাথে রেস্টুরেন্টে। আফিয়া তার ফোনটা হাতে নিয়ে ছোট্ট একটা মেসেজ দিয়ে বলল, আমি বাড়ি চলে এসেছি, তোরা চিন্তা করিস না। তারপর আরেকটা বড় টেক্সট করলো আফিয়া অন্য আরেকজনকে। তারপর বলে উঠল সে, ভালো থেকো আয়াফ, তোমার ভালোবাসার মানুষের সাথে। ভেবেই চোখের পানি মুছে নিয়ে ফোনটা অফ করে দিল সে। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা হচ্ছে আফিয়ার। এজন্যই হয়তো বলে কাউকে খুব বেশি ভালোবাসতে নেই, হারিয়ে গেলে যে খুব কষ্ট হয়। রাত ৯টা। আয়াফ তার অফিস ছেড়ে বাসায় ফিরে আসলো। সারাদিনের অস্থিরতা ঠিকভাবে কাজ করতে না পারলেও সব ঠিকঠাকভাবে শেষ করে এসেছে সে। এমন সময় আয়াফের আম্মু এসে বলল, আয়াব, বৌমার সাথে কি তোমার কোনো ঝগড়া হয়েছে? আয়াফ বেশ অবাক হলো তার মায়ের কথা শুনে। অবাক হয়ে বলল সে, কই না তো আম্মু, কেন, কি হয়েছে? আফিয়া বাপের বাড়ি চলে গেছে। মানেটা তুমি বলবে আয়াব। আফিয়া নাকি তাদের বাড়ি গিয়ে দরজা বন্ধ করে বসে আছে নিজের রুমে, কাউকে কিছু বলছে না, শুধু বলছে নাকি সে একা থাকতে চায়। আফিয়ার বাবা ফোন করে জানালো আমাদের। আমি তোমায় এতটুকুই বলতে চাই, ওর সাথে ঝগড়া হয়ে থাকলে তাড়াতাড়ি মিটিয়ে ফেলো আয়াব। বলে আয়াফের মা চলে গেলেন। এদিকে আয়াফ যেন শক্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু আফিয়া হঠাৎ এমনটা কেন করলো? তাহলে কি সারাদিন এটারই ভয় পাচ্ছিল আয়াফ? এসব ভেবে নিজের রুমের দিকে পা বাড়ালো আয়াফ। ফোনটা হাতে নিতে দেখলো আফিয়ার করা অনেক বড় একটা মেসেজ। আয়ান মন দিয়ে পুরো মেসেজটা পড়লো। সব পর অভিমানী সুরে বলল সে, একটিবার আমায় জিজ্ঞেস তো করতে পারতে আফিয়া মেয়েটা কে ছিল, তার আগে এত কিছু ভেবে এত কিছু বলে দিলে তুমি। মাঝখানে কাটলো 2 দিন। এই 2 দিনে আয়াফও যোগাযোগ করেনি আফিয়ার সাথে। আর আফিয়াও রুম থেকে বের হয়নি। সে ভেবেছিল হয়তো আয়াফ তাকে ফোন করে কিছু বলবে, কিন্তু না, তার ধারণা ভুল হলো। আয়াফ তাকে কিছুই বলল না। তার মানে আয়াফ সত্যি সত্যি তার কাছ থেকে মুক্তি চায়। ঠিক আছে, আমিও তোমাকে মুক্তি দিয়ে দিব। বিকেল 5টা। আফিয়া বসে আছে আয়াফের সাথে আশাসী এতিমখানাটার একটা বড় গাছের নিচে থাকা বেঞ্চের উপর। মনটা ভীষণভাবেই খারাপ তার, এতটাই খারাপ যে কাউকে কিছু না বলে এখানে চলে এসেছে সে। এমন সময় তার পাশে এসে বসলো আয়াফ আর বলতে লাগলো সে, এখানে কি করছো তুমি? আচমকা চিরচেনা কারো কণ্ঠ শুনতেই চমকে উঠল আফিয়া। পাশ ফিরে আয়াফকে দেখে অবাক হয় সে, কারণ আয়াফ বুঝলো কি করে সে এখানে আছে। এত কি ভাবছো বলো তো? খুব ভালো আছো তাই না আমায় ছাড়া? ভালো কেন থাকবো না শুনি?
তুমি তো খুব ভালো আছো। ভালো না থেকে যাবে কোথায় বলো? আমাকে কষ্ট দিতে এসেছো বুঝি এখানে? তোমাকে কষ্ট দেওয়ার সাধ্য আছে বুঝি আমার? মজা করছো আমার সাথে? তোমার কি মনে হচ্ছে আমি এই মুহূর্তে মজা করার মুডে আছি? না থাকারই বা কি আছে শুনি? আমার কাছ থেকে মুক্তি নিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকবে। তা অবশ্য ঠিক বলেছো। আয়াব খুব শান্তভাবে কথাগুলো বলছে, কিন্তু আফিয়ার কাছে কথাগুলো যেন ধারালো ছুরির মতো বুকে লাগছে। তারপরও নিজেকে যথাসম্ভব শান্ত রাখছে আফিয়া। আফিয়া চুপ হয়ে যাওয়াতে আয়াফ আবারও বলে উঠল, কি হলো, চুপ হয়ে গেলে যে? না, এমনি ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলো তো? আমায় ছাড়া তো দিব্যি আনন্দে আছো মনে হয়। তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? সেটাও ঠিক। মেয়েটার নাম কি যাকে তুমি ভালোবাসো? তোমায় সব বলবো বলেই তো এসেছি এখানে। আফিয়া বেশ অবাক হয়ে বলল, মানে? একটা গল্প শুনবে? আফিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তোমার এই মুহূর্তে গল্প বলতে ইচ্ছে করছে? খুব শুনবে তুমি। যদি না বলি তাহলে কি চলে যাবে আয়াফ? কিন্তু এই মুহূর্তে আফিয়া চাচ্ছে না আয়াফ চলে যাক। গল্প শোনার কোনো ইচ্ছে না থাকলেও আফিয়া বলে উঠল, কি গল্প? আমার গল্প শুনবে তুমি? ঠিক আছে বলো। আয়াফ ছোট্ট একটা শ্বাস ফেলে নিশ্চুপ পানে সামনে থাকা কিছু ছোট ছোট ফুল গাছের দিকে তাকিয়ে বলতে শুরু করলো। সময়টা আজ থেকে ঠিক 2 মাস 15 দিন আগের কথা। সেদিন অফিসের একটা অনেক বড় ইম্পর্ট্যান্ট মিটিং ছিল আমার। তার উপর আবার সেদিন খুব লেট করে অফিসে আসতে হয় আমার। ইচ্ছে করে হয়েছিল নাকি তার সাথে দেখা করার জন্য হয়েছিল জানা হয়ে ওঠেনি আজও। সে যাই হোক, আসল কথা বলি, অনেক লেট হয়ে গেছে আমার বাসা থেকে বের হতে। তার উপর মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে যায়। বলে বোঝাতে পারবো না ওই মুহূর্তে কি পরিমাণ মাথা গরম ছিল আমার। রাগান্বিত মাথা নিয়েই গাড়ি থেকে বের হই আমি। জায়গাটা ছিল নিরাপত্তায় ঘেরা। তো রেগে মেগেই মাস্ক পরে হাঁটছিলাম আমি। উদ্দেশ্য ছিল একটা গাড়ি পাওয়ার। এমন সময় আচমকা ঝড়ো হাওয়ার মতো একটা মেয়ে আসছিল আমার দিকে। মেয়েটা পরনে ছিল একটা লাল রঙের গর্জিয়াস গাউন। চুলগুলো ছিল তার কোমর পর্যন্ত ছড়ানো। দুহাত ভর্তি ছিল তার লাল কাচের চুড়ি। তবে তার মুখটা ছিল লাল ওড়না দিয়ে মোড়ানো। শুধুমাত্র তার চোখ ছাড়া আর কিছু দেখতে পারিনি আমি। কিন্তু সেই চোখ দুটোতেই ছিল অসম্ভব মায়ায় জড়ানো। তার দিকে তাকিয়ে রয়েছিলাম আমি অনেকক্ষণ। জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আটকে যায় আমার। বলতে পারো তার সেই চোখে অসম্ভব নেশা লাগানোর মতো কিছু ছিল। এক কথায় বলতে গেলে নেশালো সে। তার মায়াবী চোখ, ঘন কালো লম্বা চুল, সাথে মনোমুগ্ধকর তো কিছু একটা ছিল তার ভেতর। হুট করেই মেয়েটি দৌড়ে এসে ধাক্কা খায় আমার সাথে। আমি তখনও নিজের ঘোর লাগানো মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারিনি। মেয়েটি শুধু দুটো শব্দ উচ্চারণ করেছিল সেদিন। শব্দ দুটো ছিল সরি সরি। তারপর একে একে তার পেছন পেছন অনেকগুলো ছেলে মেয়ে দৌড়াতে ছিল। তবে কেন দৌড়াচ্ছিল আজও জানা হয়নি আমার। তবে আমি জানি কিছুক্ষণের মধ্যে সেই কারণটা জানতে পারবো আমি। সে হলো পরের কথা। সেদিনের সেই এক মুহূর্তে ঝলকানোর মতো সে আমার জীবনে চলে আসলো। সেদিন থেকেই কোনোভাবেই মেয়েটাকে ভুলতে পারছিলাম না আমি। রাতে ঘুমাতে গেলেও মেয়েটার সেই চোখ দুটো খুব মনে পড়তো আমার। এর ভেতর হুট করে বাবা বলে উঠলো, তোমার জন্য আমরা মেয়ে ঠিক করেছি, গিয়ে দেখে এসো। সেই মুহূর্তে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আমার, কারণ আমি তো সেই মেয়েটাকে ভালোবেসেছিলাম। মেয়েটি সেদিনই শুধু দেখেছিলাম। তারপর অনেক খুঁজেও মেয়েটার হদিস মিলল না। অবশ্য মেয়েটি হয়তো সেদিনই কোনো কারণে ওড়না দিয়ে মুখ আটকেছিল। পরে বহুবার তার সাথে দেখা হয়েছে, আমার সাথে ঝগড়াও হয়েছে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। যাকে আড়াল থেকে ভালোবাসতাম তাকে সামনে থেকে একদমই সহ্য করতে পারতাম না আমি। আফিয়া আয়াফের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলে উঠল, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না আয়াফ। ধৈর্য ধরো, সবটা বুঝে যাবে, তোমারই তো গল্প। আফিয়া বেশ অবাক হয়ে বলল, মানে? বলছি তো, শুনো আগে সবটা। তারপর যা বলছিলাম, সেদিনের মেয়েটাকে আর খুঁজে পাইনি আমি। এর মাঝে একদিন গাড়ি করে যাচ্ছিলাম বাবার বলা সেই মেয়েটাকে দেখতে। একদিকে যাকে ভালোবাসতাম তাকে খুঁজে পাচ্ছি না, তার উপর আবার বিয়ে। সব মিলিয়ে সেদিন মেজাজটা ছিল গরম। ক্ষিপ্ত মেজাজ নিয়েই গাড়ি চালাচ্ছিলাম আমি। এমন সময় হুট করে একটা মেয়ে এসে পড়লো গাড়ির সামনে। মেজাজ গেল আরো গরম হয়ে। আমি গাড়ি থেকে নেমে চেঁচিয়ে বলে উঠলাম, ইউ স্টুপিড গার্ড কোথাকার! চোখ কোথায় থাকে তোমার? এখনই তো গাড়ির নিচে পড়ে অবস্থা খারাপ হয়ে যেত। আই এম সরি ভাইয়া। বাট সরি? এখনই বিপদে পড়তাম আমি, ইডিয়েট কোথাকার। অহেতুক মেয়েটাকে এটা ওটা বলার কারণে মেয়েটা রেগে যায়। তারপর সেও চেঁচিয়ে বলতে শুরু করলো, এই যে মিস্টার করলার জুস, সেই কখন থেকে শুধু শুধু আপনার তেতো কথাগুলো আমি শুনে যাচ্ছি। আরে ইচ্ছে করে কি আপনার গাড়ির সামনে এসেছি আমি? ভুলবশত হয়েছে। সরি তো বললাম নাকি? তারপরও স্টুপিড, ইডিয়েট কত কিছু বললেন আপনি। এই তুমি আমায় কি বললে? করল্লার জুস?
আপনি হলেন করলার জুসের মতো তেতো। আপনার সাথে যার বিয়ে হবে তার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে। কি বললে তুমি? কেন শুনতে পাননি আপনি? এই নিয়ে মাঝ রাস্তায় তুমুল বেগে ঝগড়া শুরু হয়ে যায় আয়াফ আর আফিয়ার। আয়াফের কথার মাঝখানে আফিয়া বলে উঠল, সেদিন তোমারই দোষ ছিল মিস্টার করলার জুস, আমার দোষ ছিল না। সরি বললাম, তারপরে তো কত কিছু বললে তুমি। আর তুমি কি বলেছিলে মনে আছে? আমার যার সাথে বিয়ে তার জীবন নাকি তেজপাতা হয়ে যাবে। ওটা তো রাগের মাথায় বলেছিলাম। হঠাৎই আফিয়া তার কথা থামিয়ে দিয়ে বলল, ওয়েট ওয়েট, আপনার গল্পের মাঝে আমি কোথা থেকে চলে আসলাম? পুরোটা শুনবে তারপর তো বুঝবে। তুমি তো পুরোটা বলতেই দিচ্ছ না।